3 দিন আগে ঠিক হওয়া বিয়েটা আজ ভেঙে গেল। পাত্রীর নাম সূচনা। বিয়ে ভাঙা যাওয়ার কারণ, সূচনার মা তার বড় চাচার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে আজ থেকে 20 বছর আগে স্বামী সন্তান এবং সংসার ত্যাগ করেছেন। ভেঙেছেন দুটো স্বপ্নের সংসার। বাবা মা হারা করেছেন 4টে শিশুকে। বড় চাচার বড় ছেলের বয়স তখন 7, ছোট ছেলের বয়স 4, আর সূচনার বয়স ছিল 2। বড় ভাইয়ের বয়স 5 বছর। এই 4টে শিশুর শৈশবকে অন্ধকারে ঠেলে দিয়েছিল দুজন বিকৃত রুচির মানবী। কে জানত আজ এত বছর পরও সেই ঘন অন্ধকার দূর হবে না। অন্ধকার রুমে হাঁটুতে মুখ গুজে বসে আছে সূচনা। তার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে পাত্রের মায়ের বলা শেষ কথাগুলো। দেখো মা, লিমনের সঙ্গে তোমার 4 বছরের সম্পর্ক আছে বলে চোখ বন্ধ করে তোমাকে পুত্রবধূ করে নেওয়ার মতো মানুষ আমি না। তোমার পারিবারিক বিষয়ে লিমন আমাকে কিচ্ছু জানায়নি। গতকাল পর্যন্ত আমি অন্ধকারে ছিলাম। বিয়ের মতো একটা বিষয়ে কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না। এক্ষেত্রে তোমরা ভারী অন্যায় করেছো। জীবিত মানুষকে মৃত বানিয়েছ, কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। আমাদের কানে ঠিক এসেছে তোমার মা দিব্যি বেঁচে আছে। তোমার চাচার সঙ্গে দিব্যি সুখে সংসার করছেন। এমন বেহায়াপনা যে নারী করতে পারে, সেই নারীর গর্ভজাত সন্তান আমার বাড়ির বউ হবে, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমি তো কোনো দোষ করিনি আন্টি, তাহলে আমি কেন শাস্তি পাবো? সার যত ভালোই হোক, চাল কুমড়ার বীজে মিষ্টি কুমড়া ধরবে না মা। 2 হাতে কর্ণদ্বয় চেপে ধরল সূচনা। সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। 2 চোখ বেয়ে নোনা পানির স্রোত নামছে। চারদিক থেকে যেন বিরতিহীনভাবে প্রতিধ্বনিত হচ্ছে, সার যত ভালোই হোক, চাল কুমড়ার বীজে মিষ্টি কুমড়া ধরবে না। আকস্মিক চিৎকার করে উঠল সূচনা। আমি ঘেন্না করি ওই মহিলাকে। ভাইয়া, তুমি কোথায়? ওই মহিলার জন্য আমার সব শেষ হয়ে গেল। ভাইয়া, তুমি কেন আমাকে সেই 2 বছরে গলা টিপে মেরে ফেললে না? আমি সহ্য করতে পারছি না, এই প্রত্যাখ্যান মেনে নিতে পারছি না। দরজায় কট করে শব্দ হলো। রুমে প্রবেশ করলো বলিষ্ঠ দেহের অধিকারী একজন পুরুষ। এলোমেলো পায়ে সুইচ বোর্ডের কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে সুইচ টিপ দিল। ঝকঝকে আলো ফিরে এলো অন্ধকারে আচ্ছন্ন রুমটায়। বড় ভাই রুদ্রকে দেখে সূচনা ঘন ঘন নিঃশ্বাস ফেলল। অসহায় চোখে ক্ষণকাল ভাইকে দেখে হঠাৎ ঢুকরে উঠল। 2 হাতে মুখ চেপে বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ল পূর্বের ন্যায়। কালো রঙের কাবলিতে আচ্ছাদিত দেহখানা ধফাস করে মেঝেতে বসে পড়ল। বোনের থেকে কয়েক হাত দূরত্বে বসে মাথা ঝাঁকিয়ে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রাখল। ফলশ্রুতিতে তার এলোমেলো উস্কো খুস্কো ঘাড় ছোঁয়া সব চুলগুলো সামনের দিকে নেমে দাড়ি গোপ ভর্তি গরু গম্ভীর মুখটা ঢেকে দিল। বার কয়েক তপ্ত নিঃশ্বাস ত্যাগ করল সে। সূচনার কান্না তখনও থামেনি। কোনো প্রকার সান্ত্বনার বাণী শোনালো না রুদ্র। আদরে হাত বাড়িয়ে কাছে টেনেও নিল না বোনকে। মাথায় হাত রেখে ভরসাও দিল না। 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে শুধু একটি প্রশ্ন করল, লিমনের মতামত কি? সঙ্গে সঙ্গে কন্দনরত কণ্ঠে জবাব দিল, ওর পরিবার, ওর মায়ের সিদ্ধান্ত, শেষ কথা। লিমনের হাত পা বাঁধা। রক্তিম চোখে তাকিয়ে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে রুদ্র বলল, ওই বাঁধন ছাড়িয়ে চামড়া তুলে মরিচ দিয়ে তোর সামনে আনবো। এবার বল, এরপর কি আর কাঁদবি? কেঁপে উঠল সূচনা। আতঙ্কিত হয়ে কান্না থেমে গেল তার। উস্কো খুস্কো চুলের ফাঁকে ভাইয়ের ক্রুদ্ধ দৃষ্টি জোড়া দেখে অন্তরাত্মা পুনরায় কেঁপে উঠল। সে খুব ভালো করে জানে তার ভাইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে। ভীষণ রকচটা, ভয়ানক জেদি, তীব্র খ্যাপাটে। এখন যদি সম্মত হয় তাহলে লিমনকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু সে চায় না লিমনকে। যে পরিবার তার করুণ সত্যিটা জেনে তাকে প্রত্যাখ্যান করেছে, সেই পরিবারে কোনো মতেই সে যেতে চায় না। সবচেয়ে বড় কথা, যাকে ভালোবেসে ওই পরিবারে যেতে চেয়েছিল, সেই লিমনই এখন অন্য সুরে কথা বলছে। যে সুরে আর যাই থাকুক, ভালোবাসা নেই। ভালোবাসাহীন সম্পর্কে জড়ানোর মতো ব্যর্থতা এই পৃথিবীর বুকে আর একটিও নেই। সারা জীবন সঙ্গীহীন কাটাবে, দরকার নেই তার ঘর বাঁধা। যে মেয়ের জন্মদাত্রী 2টো ঘর ভেঙেছে, সে মেয়ের সত্যি ঘর বাঁধার অধিকার নেই। সমাজের লোকেরা আঙুল দিয়ে তাই দেখিয়ে দিল। না ভাইয়া, যে ছেলে 4 বছরের সম্পর্ককে গুরুত্ব না দিয়ে পরিবারের পরামর্শকে বেশি গুরুত্ব দিয়েছে, সে ছেলেকে জীবন সঙ্গী করা আমার পক্ষে সম্ভব নয়। রুদ্রের চোখ দুটো জল করে উঠল। ওই চোখের ভাষা পড়ে ফেলল সূচনা। মাথা নাড়িয়ে বলল,
আমি আমার আমি তোমার বোন। আমার ভালোবাসা ঠুনকো বলে আমার আত্মসম্মান ঠুনকো নয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে রুদ্র বলল, কান্না থামবে কিভাবে? আজ কাঁদতে দাও না ভাইয়া। যে মহিলা আমাদের বাবার ঘর ভেঙেছে, সে মহিলার জন্য আমার কোনো দিন ঘর সংসার হবে না। এতদিন লোক মুখে শুনেছি, আজ স্বচোখে দেখলাম, দোকানে স্পষ্ট শুনলাম। কাঁদতে না পারলে মরে যাব, কাঁদতে দাও। বাবা ঠিক বলেন, মানুষ মরার চেয়েও স্বপ্ন মরার কান্না বেশি ভয়ঙ্কর। নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলে উঠল রুদ্র। দু হাতে সব মুখে আসা চুলগুলো পেছনে ঠেলে দু ঠোঁট ফাঁক করে বড় বড় শ্বাস ছাড়ল। কিছু সময় রুম জুড়ে পায়চারি করে হঠাৎ জড়সড় হয়ে বসে থাকা সূচনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর ঘর হবে, তোর বর হবে, তোর একটা ভরা সংসার হবে। ওই মহিলার জন্য তোর জীবন আমি নষ্ট হতে দেব না। দু চোখ বন্ধ করে সূচনা বলল, আমার এসব কিছুই চাই না। স্বাদ বেটে গেছে, আমি লিমনের কাছে যাচ্ছি। রুদ্র পেছন ঘুরে পা বাড়াতে তরাক করে পা আঁকড়ে ধরল সূচনা। মিনতির সুরে বলল, তুমি যাবে না? আমি ওকে চাই না, বিশ্বাস করো। তাহলে 1 সপ্তাহের মধ্যে তোর উপযুক্ত পাত্র নিয়ে আসছি। উপযুক্ত ঘর, উপযুক্ত বর, দুটোই এনে দেব। অন্যদের মতো না না করে উঠল সূচনা। খেপা রুদ্র সিদ্ধান্ত জানিয়ে দিল, হয় তুই উপযুক্ত পাত্রকে গ্রহণ করবি, নয়তো আমার বোনকে প্রত্যাখ্যান করার অপরাধে হাড়গোড় ভাঙা লিমনকে দু চোখ ভরে দেখে বুকের জ্বালা মেটাবো আমি। ভয়ে শিউরে উঠল সূচনা। ভয়ার্ত কণ্ঠে উচ্চারণ করলো, না না। যেদি কণ্ঠে রুদ্র পুনরায় পড়ল, আমার বোনের 1 ফোঁটা অশ্রুর মূল্য ওই লিমনকে দিতে হবে। আর যদি তুই সেটা না চাস, তাহলে তোর সুখের জন্য যা কিছু করব সব মাথা পেতে নিতে হবে। কয়েক পল পিনপতন নীরবতা চলার পর রুদ্র বলল, বল কাকে চাই, লিমন নাকি আমার বাছাই করা উপযুক্ত পাত্র? ফুপিয়ে উঠে সূচনা বলল, তুমি যা বলবে সব মেনে নেব, শুধু যার থেকে প্রত্যাখ্যান পেয়েছি তার সঙ্গে যেন আমার এই জীবনে আর দেখা না হয়। আর তুমি ওর কিছু করবে না, কিছু না। পা ছাড় দাদিন, পা ছাড়। দাদিনকে নিয়ে খাবার পাঠাচ্ছি, খেয়ে নিস। আমি যেন এর মাঝে আর কোনো কথা না শুনি। পা ছেড়ে দিল সূচনা। রুদ্র দরজা অবধি যেতেই হঠাৎ বলে উঠল, বাবাকে জানিয়েছ? জানিয়ে দেব। বেলা 12টায় রুদ্রের ফোনে কল এলো। বিছানা জুড়ে শরীর ছেড়ে গভীর ঘুমে তলিয়েছিল সে। হঠাৎ ফোনে শব্দে বিরক্ত হয়ে রিসিভ করতেই ওপাশ থেকে তার চেলা ঝিনুক নামের ছেলেটা বলল, বস, দাদিন যে ছেলের খোঁজ নিতে বলেছিল নিয়েছি। সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন তার বাইকে একটা মেয়েকে দেখতে পাচ্ছি। পিছু নিয়ে দেখ আমি কাহিনী কোন পর্যন্ত করায়। ঝিনুককে আর কিছু বলতে না দিয়ে অবস্থায় পাশ থেকে সাদা রঙের কাবলিটা তুলে গায়ে জড়াতে জড়াতে উঠে বসল। দু চোখ ডলে চট করে বিছানা ছেড়ে ওয়ালেট, মোবাইল, গাড়ির চাবি আর সিগারেটের প্যাকেটটা নিয়ে তড়িৎ গতিতে বেরিয়ে পড়ল। 15 মিনিটের মাথায় পরিচিত শহরের একটি ন্যাশনাল ভার্সিটির সামনে এসে গাড়ি থামায়। তার গাড়ি দেখেই ঝিনুক রাস্তার ওপাশ থেকে ডাক দিল, বস। ঠোঁটের কোনায় সিগারেট চেপে ধোঁয়া ছাড়তে ছাড়তে রুদ্র বেরিয়ে এলো। ঝিনুক সহ আর 4 জন। 5টা ছেলে এগিয়ে এসে ঘিরে ধরল তাকে। বলিষ্ঠ বুক, পেশিবহল হাত, টান টান করে দাঁড়িয়ে ঝিনুকের দিকে সরু চোখে তাকালো। সঙ্গে সঙ্গে গড় করে ঝিনুক বলতে লাগলো, মেয়েটার সাথে সেই যে ঢুকছে আর বের হয় না। হৃদয় কুঁচকে গেল রুদ্রর। ব্যস্ত ভঙ্গিতে সিগারেট ঘন ঘন টান দিয়ে বলল, কোথায় ঢুকছে? কলেজের ভেতরে। পাশ থেকে অল্প স্বল্প হাসির শব্দ ভেসে এলো। রুদ্র দাঁত কিরমির করে বলল, শালা কথার ধরন তো অন্য কিছু বোঝালো। ঝিনুক মাথা চুলকালো। তৎক্ষণাৎ পাশ থেকে আমির নামে রুদ্রর বন্ধু বলে উঠল, ওই রুদ্র তো ওই মেয়েই ছিল। আবিরের উত্তেজিত কণ্ঠ শুনতেই চট করে বাঁ দিকে ঘাড় বাঁকালো রুদ্র। দেখতে পেল ছোটোখাটো দুটো মেয়ে এগিয়ে আসছে। গেট পেরিয়ে ডান রাস্তার পাশ দিয়ে হাঁটা ধরল মেয়ে দুটো। এদের মধ্যে একজন ননস্টপ কথা বলছে। কথাগুলো শুনতে না পেলেও মুখের ভঙ্গি আর হাত দুটোর নাচানাচি দেখে বুঝল ভয়াবহ রকমের ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে বর্ণনা চলছে। এতটা ইন্টারেস্টিং যে পাশের জনকে একটি কথা বলার সুযোগ দিতেও সে রাজি নয়। ভ্রুজোড়া কুচকে গেল রুদ্রর। বিরক্তিতে কপালে 3টা ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, দুটোর মধ্যে কোনটা ছিল সেটা বল, নাকি দুটোই ছিল? ঝিনুক জিভ কেটে বলল, ওই যে জিন্স প্যান্ট গোলাপি জামা পরা মেয়েটা। আবির বলল,
যেটা বক বক করছে থামছে না ওইটা? সিগারেট শেষ দুটো টান দিয়ে সন্তর্পণে শেষ অংশটুকু ফেলে দিল রুদ্র। তর্জনী দিয়ে কপালের মাঝ বরাবর কয়েক পল চুলকে গম্ভীর স্বরে আদেশ করল, ঝিনুক তুই যা। সরাসরি প্রশ্ন করে মাহেরের সঙ্গে ওর কী সম্পর্ক, রিলেশন থাকলে সেটা কতদিন, জেনে আয় কুই। বেশ ভাবসাব নিয়ে চেহারায় পাক্কা ভিলেনের ছাপ ফুটিয়ে মেয়ে দুটোর সামনে গিয়ে দাঁড়ালো ঝিনুক। সরাসরি প্রশ্ন করল, এই যে বকবকানি মাহের ভাইয়ের সঙ্গে তোমার কী সম্পর্ক, কতদিন চলছে এই সম্পর্ক? কথার মাঝে বাধা পেয়ে গোলাপি গাউন পরা মেয়েটা পিট পিট করে তাকিয়ে রইল ঝিনুকের দিকে। পাশের মেয়েটিকে অর্থাৎ বান্ধবীকে বলল, নয়ন 5 সেকেন্ড ওয়েট কর। নয়ন ভ্রুকুচকে ঝিনুকের দিকে তাকিয়ে বলল, এই হৈমি, এই ছাগলটা আবার কে? নিমিষেই ঝিনুক তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল নয়নের দিকে। হৈমি ওসবে ধ্যান না দিয়ে ঝিনুককে উদ্দেশ্য করে চটপটে গলায় বলল, আপনি একটু দাঁড়ান, আমি নয়নকে গতকালের ঘটনাটা বলে শেষ করি, তারপর আপনার সঙ্গে কথা বলছি। ঝিনুকের তীক্ষ্ণ দৃষ্টি সরু হয়ে হৈমির মুখের দিকে পড়ল। হৈমি 32 পাটি দাঁত বের করে একটি হাসি উপহার দিয়ে নয়নের দিকে ফিরে আবার কথা বলতে শুরু করলো। 2 মিনিট পেরিয়ে যাওয়ার পর ও পাশ থেকে রুদ্র চোখ রাঙালো ঝিনুককে। আবির গালাগাল শুরু করলো। ঝিনুক পুনরায় হৈমিকে প্রশ্ন করতে উদ্যত হলে হৈমি, ঝিনুক, নয়ন দুজনেই গল্প শোনাতে লাগলো। গল্পের শেষ প্রান্তে যেতেই হাওয়াই মিঠাইওয়ালাকে দেখতে পেল সে। তৎক্ষণাৎ চিল্লিয়ে ওঠে, ঝিনুককে বলল, এ ভাই, আপনি একটু দাঁড়ান, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, এখন দিতে গেলে হাওয়াই মিঠাইগুলো চলে যাবে। বলতে বলতে রাস্তার ও পাশে চলে গেল। তার পেছনে পেছন নয়নও গেল। ঝিনুক এক ঠোক গিলে হা করে রুদ্রের দিকে তাকালো। আবির বলল, এই শালা আহাম্মকের মতো হা করে মেয়েটাকে দেখিয়ে গেলি, কিছু শুনছস? আয় এদিকে আয়। এ পাশে এসে ঝিনুক বলল, ভাই আমার তো সুযোগই দিল না, কী সব যে বললো কিছু বুঝলামও না, কানের ভিতর গড়গড় শব্দ শুনলাম, আমার মাথা কিলবিল করতেছে। বিরক্তিসূচক শব্দ করে বলল, প্রশ্ন করার পর কি বলল? হৈমি বলা কথাটা বলতে রুদ্র গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইল। ওইদিকে হৈমি হাওয়াই মিঠাই খেতে খেতে তাদের দিকে এগিয়ে আসছে। আবির বলল, দোস্ত এদিকে আসতেছে। সকলে রুদ্রের পাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে রইল। রুদ্র তীক্ষ্ণ চোখে একবার দেখল মেয়েটা তাদের দিকে আগাচ্ছে। তার দৃষ্টি সরিয়ে ঝিনুককে ইশারা করলো কথা বলতে। হৈমি যখন তাদের থেকে 1 হাত দূরত্বে এসে দাঁড়ালো, ঝিনুক বলল, আবার উত্তরটা? আবারও দাঁত কেলে হেসে দিল হৈমি। বড় বড় চোখ জোড়া কতক্ষণ পিট পিট করে তাকিয়ে বলল, উত্তর দিতেই আসছি ভাই, প্রশ্ন যেন কী ছিল? আপনার মাহের ভাই আর আমার সম্পর্ক কি, কতদিন চলছে এই সম্পর্ক, তাই তো? কিঞ্চিত মাথা হেলিয়ে এক ভ্রু উঁচু করে ঝিনুকের দিকে তাকিয়ে রইল হৈমি। ঝিনুকের দিকে তাকিয়ে ঝিনুক সহ আবিরও হ্যাঁ হ্যাঁ করে উঠল। রুদ্র কান খাড়া করে একটি সিগারেট ধরালো। এমন সময় হঠাৎ হৈমি হাতে থাকা আধ খাওয়া হাড় মিঠাই নয়নের হাতে ধরিয়ে তর্জনীতে বুড়ো আঙুলের মাথা ঠেকিয়ে ঝিনুককে বলল, 1 মিনিট দাঁড়ান, এই যাব আর এই আসবো, আপনার উত্তরটা দিব, দাঁড়াবেন কিন্তু। হৈমি 6 জন ছেলেকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। নয়ন ঠোঁট চেপে হেসে তাকে অনুসরণ করল। ঝিনুক আশ্চর্য হয়ে রুদ্রর দিকে তাকালো। রুদ্র বড় বড় করে শ্বাস নিচ্ছে, ধীরে ধীরে আগুন জ্বলতে শুরু করছে। কতক্ষণ পর ফোঁস করে উঠে জ্বালিয়ে পড়ছে, ছাড়খাড় করে দেবে আন্দাজ করা গেল। আবির অধৈর্য হয়ে পড়ল, এটা কোন প্রজাতির রে ভাই, মানে হয় কোনো? রুদ্র আশেপাশে থাকা প্রত্যেকেই হৈমির কাণ্ড কারখানা লক্ষ্য করতে লাগলো। রুদ্র একের পর এক সিগারেট শেষ করতে ব্যস্ত। মেয়ে মানুষের প্রতি তার কোনো আগ্রহ নেই, শুধু প্রশ্নের উত্তর চায়। কিন্তু তার চারপাশে ঘিরে থাকা ছেলেরা দেখতে পেল হৈমি নামক মেয়েটা গেটের পাশে একটা ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। লম্বাটে হ্যাংলা পাতলা ছেলেটা মিটি মিটি হাসছে। ঝিনুক বলল, লুচ্চার মতো হাসতেছে না পোলাটা? আবির বলল, কাহিনী কি আগে দেখি। হ্যাংলা পাতলা ছেলেটা প্যান্টের পকেট থেকে একটা লাল গোলাপ বের করল। হৈমি চটপটে গলায় বলল, তাড়াতাড়ি প্রপোজ করো, আমার বেশি সময় নেই। ওই যে দেখো 4-5 জন 6টা ছেলে, ওদের মধ্যে ওই খাটো ছেলেটার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। ছেলেটার নাম পালন, আজ সে এসেছে হৈমিকে প্রপোজ করতে। গতকাল মেসেঞ্জারে নক দিয়ে এ ব্যাপারে জানিয়েছিল। প্রেম করবে না হৈমি, কারণ হ্যাংলা পাতলা ছেলে তার পছন্দ নয়, তবে তার দয়ার শরীর, সে ধেয়ে এসে প্রপোজ করলে কাউকে ফিরিয়ে দেয় না। ফুল টুল বা গিফট টিফট আনলে সাদরে গ্রহণ করে নেয়। পরবর্তীতে যদি প্রেম ভালোবাসার জন্য ফোর্স করে, সোজা ব্লক। সামনে এলে 2-4টা চর থাপ্পড়, ব্যাস কাহিনী খতম। পালন চারপাশে
লাজুক চোখে তাকিয়ে গোলাপ দিয়ে আই লাভ ইউ বলে প্রপোজ করলো হৈমিকে। হৈমি ঝটপট গোলাপটা নিয়ে বলল, আমাকে ভালোবেসে ফুল দেওয়ার জন্য থ্যাংক ইউ, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার সঙ্গে প্রেম টেমও চলবে না। আই অ্যাম এক্সট্রিমলি সরি। এমন একটা উত্তরের জন্য প্রস্তুত ছিল পালন, কারণ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া এই মেয়েটি মাত্র 3 মাসে এই কলেজে বেশ খ্যাত অর্জন করেছে। প্রথমত বাংলা বিভাগের নতুন লেকচারার মাহের খানের একমাত্র ছোট বংশী। দ্বিতীয়ত এই মেয়েটি ভয়াবহ রকমের বিচ্ছু। সর্বক্ষণ তার মাঝে একটা ছটফটে ভাব বিরাজমান। সিনিয়র আপু ভাইদের অনেকেই তাকে ভীষণ ভয় করে চলে, অনেকে আবার খুব ভালোবাসে। সবচেয়ে বড় কথা, সিনিয়র আপুরাই তাকে বেশি স্নেহ করে। এর পেছনে অনেক বড় একটু কারণ আছে। তার সুদর্শন লেকচারার ভাইটি 28 বছর বয়সী অবিবাহিত সুদর্শন লেকচারার পেলে অনার্স পড়িয়া অবিবাহিত মেয়েরা বেশ আমার অনুভূতিতে লুটোপুটি খাবেই। বয়স হবে 17 হলেও ভাইয়ের মতো বোনটিও কম নয়। ভাইয়ের চেয়ে দ্বিগুণ উজ্জ্বল গায়ের রং তার। গায়ে পায়ে খুব একটা বড় না হলেও ধবধবে ফর্সা ত্বক, গোল গোল শুভ্র মুখশ্রীর ঘন কালো বড় বড় পাপড়িতে বেষ্টিত চোখজোড়া দেখেই সমবয়সী সিনিয়র ভাইরা কোপকার। 3 মাসে কম প্রপোজ পায়নি সে। বরাবরই পালনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা ঘটিয়েছে। এ নিয়েও তার খ্যাতির শেষ নেই। ন্যাশনাল ইউনিভার্সিটির হওয়া দরুন ইন্টার, অনার্স, ডিগ্রি, মাস্টার্স সকল পর্যায়ের স্টুডেন্ট রয়েছে এখানে। পালন অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। পালনকে দিয়ে মোট 13টা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলো হৈমি। এই 13 বারের 12টা গোলাপ ঠিক গ্রহণ করেছে। বাকি একটা গোলাপ প্রপোজকারী প্রপোজ অ্যাকসেপ্ট না করাতে দেয়নি। এ নিয়ে অবশ্য একচোট ঝগড়া করেছিল ছেলেটার সঙ্গে। ছেলেটার বাইকের সিটে চুইংগাম লাগিয়ে প্রতিশোধ নিতেও ভুলেনি। বর্তমানে অধিকাংশ ছেলে মেয়েরাই ইচড়ে পাকা, কিন্তু হৈমির বেলায় শুধু ইচড়ে পাকা নয়, মেয়েটি যেমন বাচাল তেমনি দুরন্ত। শান্তশিষ্ট প্রকৃতির মিষ্টিভাষী একজন গুণী শিক্ষকের বোন এমন অশান্ত কি করে হলো ভাবতে গেলে মাথা ঘুরে যায়। রুদ্রসহ তার সাঙ্গপাঙ্গরা মোটেই হৈমির এরূপ আচরণের জন্য প্রস্তুত ছিল না। রৌদ্র চোখ মুখ কুচকে সিগারেটের ধোঁয়া বোড়াতে ব্যস্ত। আগ্রহ নেই, অথচ বিরক্তি আকাশ ছোঁয়া। ঝিনুক, আবির সহ বাকি সকলেই কিংকর্তব্য বিমূঢ়। এরা একে অপরের দিকে বিস্মিত চোখে চাওয়াচাই করছে। গোলাপ ফুল নিয়ে চঞ্চল পায়ে ঝিনুকের সামনে এসে দাঁড়ালো হৈমি। পালন ক্লান্ত মুখে সেই তখনই ভার্সিটিতে ঢুকে পড়েছে। যারা ইন কোর্স পরীক্ষা চলছে। পরীক্ষার সময় হয়ে যাওয়াতে আর দেরি করেনি। তো ভাইয়া কি বলছিলেন? মাহির ভাইয়ের সঙ্গে আমার কি সম্পর্ক, তাই তো? হৈমি এসে একদমে কথাটা বলতেই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়ালো ঝিনুক। আবির ঘন ঘন চোখের পলক ফেলছে। তার দৃষ্টি একবার হৈমির মুখের দিকে, তো আরেকবার হাতে থাকা লাল গোলাপটির দিকে ছুটোছুটি করছে। হৈমির উত্তর দেওয়ার তেমন তাড়া নেই। সে এক এক করে সকলের দিকে দৃষ্টিপাত করল। হঠাৎ যখন বলিষ্ঠ দেহের অধিকারী রৌদ্রর দিকে পাকাপোক্ত নজর পড়ল, কিঞ্চিত চমকালো। ঘন ঘন চোখের পাপড়ি নাড়িয়ে আপাদমস্তক রুদ্রকে দেখতে শুরু করল। চিত্ত চঞ্চল হয়ে উঠল ভীষণভাবে। চোখের পাতা এলোমেলো নড়চড় করতে করতেই গোলাপটা নয়নের হাতে দিল। নিজের 2 হাত কোমরে রেখে অভিজ্ঞ ব্যক্তির মতো সূক্ষ্মভাবে তাকিয়ে রইল। আবির রুদ্রর পাশকে এসে ফিস ফিস করে বলল, দোস্ত দেখ, তোকে কেমনে দেখতাছে। রোহিঙ্গাদের যেমনে দেখি অমনে তোরে দেখতাছে। এটা কোনো কথা হলো? তুই কিছু বল, আমার কিন্তু মেজাজ খারাপ লাগতেছে। আবিরের কথা শুনে রুদ্র ঠোঁটের কোনায় সিগারেট চেপে এক পলক তাকালো হৈমির দিকে। সত্যি সত্যি মেয়েটা ভূত দেখার মতো দেখছে তাকে। গোল গাল মুখের গোল গোল চোখ যেন গিলে খাচ্ছে। পা থেকে মাথা অবধি বিরক্ত ভঙ্গিতে অতি সূক্ষ্মভাবেই দেখল রুদ্র। বডি ফিগার দেখে চট করে বুঝে নিল নিতান্তই বাচ্চা একটা মেয়ে। এর সঙ্গে মাহিরের কোনো কিছু থাকতে পারে বলে মনে হলো না। আবার সন্দেহ হলো। যতটুকু বুঝলো মেয়েটার চরিত্রে ঘাপলা আছে। ভালো মেয়েরা নিশ্চয়ই একটা ছেলের থেকে গোলাপ ফুল নেয় না। তাছাড়া আজকাল পুরুষদের এমন কোজে মেয়েদের প্রতি ঝোঁক বেশি। যত শিক্ষিতই হোক, অল্প বয়সী মেয়েদের প্রতি লোভ বেশিরভাগ পুরুষেরই রয়েছে। মেয়ে তৃষ্ণায় বুকটা ভরে গেল। তড়িৎ বেগে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। ক্ষণকাল সময় পেরোতেই হৈমির দিকে আঙুলের তুড়ি বাজে গম্ভীর রূঢ় কণ্ঠে বলল, এই মাহেরের সঙ্গে তোমার কি সম্পর্ক? যা প্রশ্ন করেছি জাস্ট সেটার উত্তর দিয়ে বিদায় হও, নয়তো এমন হাল করব
মানুষকে মুখ দেখাতে পারবে না। আতকে উঠল হইমি। সম্মিত ফিরে পেয়ে কোমর থেকে হাত দুটো সরিয়ে এক ঢোক গিলল। ইটপিট করে কতক্ষণ তাকিয়ে যেই কিছু বলতে যাবে অমনি পেছন থেকে নয়নের মুখ চেপে ধরল। শঙ্কিত কণ্ঠে বলল, মাহের স্যার ওর আপন বড় ভাই। ব্যাস, আর একটা শব্দ উচ্চারণ করল না নয়ন। প্রাণীর বান্ধবীটিকে নিয়ে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে একটা রিক্সা ডেকে উঠে পালিয়ে গেল। রিক্সা চলছে হৈমির বাড়ির দিকের রাস্তায়। 1 মিনিট সময় ধরে নয়ন ভয়াতুর কণ্ঠে বলল, অনেক কথাই বলেছে হৈমিকে। তার ধারণা রুদ্রসহ ওর সাঙ্গপাঙ্গরা সন্ত্রাস হবে, আর তাদের লিডার হচ্ছে রুদ্র। ওই তো লম্বা লম্বা চুল, মুখ ভর্তি বড় বড় দাড়ি, চোখ মুখের ভাব, কণ্ঠস্বর সবটাতেই পাক্কা সন্ত্রাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কি বিশ্রীভাবে সিগারেট খায়। নাক কুচকে রইল নয়ন। বাড়ির সামনে রিক্সা আসতেই হঠাৎ হৈমি চিৎকার দিয়ে উঠল। নয়নকে আকস্মিক জড়িয়ে ধরে বলল, দোস্ত, ফাটাফাটি। কি? ফাটাফাটি রকমের ক্রাশ খেয়েছি। ভয় কাতুরে কণ্ঠে নয়ন বলল, প্লিজ এটা বলিস না তুই ওই সন্ত্রাসটাকে দেখে ক্রাশ খেয়েছিস। দোস্ত, এ জীবনে আমি কাউকে দেখে ভয় পাইনি, কারো কথায় আমার গলা শুকিয়ে যায়নি, বুকের ভেতর ধরাস করে ওঠেনি। কিন্তু আজকে হায়, আমি ভাবতে পারছি না। তাড়াতাড়ি না, একটা সেলিব্রেশন হওয়া উচিত। রিক্সার ভাড়া মিটিয়ে নয়নকে নিয়ে টানতে টানতে বাড়ির ভেতরে ঢুকলো হৈমি। নয়নের হাত পা এখনও কাঁপছে তখনকার পরিস্থিতি মনে করে। কি চেহারা, কি কণ্ঠস্বর, কি ভয়াবহ হুমকি। পুনরায় গা শিউরে উঠল তার। অথচ হৈমি কিনা ক্রাশ খেল। মেয়েটা কি সত্যিই পাগল? খুব যুব উন্নয়ন ক্লাবের সভাপতি রাফিদ শেখ, রুদ্র বড় চাচার বড় ছেলে। তার ফোন পেয়েই ক্লাবে ছুটে গেছে রুদ্র। সেখানে যাওয়ার পর দেখল ছোটোখাটো একটি জটলা বেঁধে আছে। রুদ্রকে দেখে অনেকে জড়সড় হয়ে গেল। রাদীপ জটলার ভেতর থেকে বেরিয়ে এসে রুদ্রর কাছে গেল। রুদ্রকে দেখে জটলার ভেতরে থাকা প্রতিটি মানুষের হাঁটু কাঁপতে শুরু করেছে, কারণ ক্লাবের পেছনের জঙ্গলটাতে দুটো ছেলে মেয়ে অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল। তখনই ক্লাবের কয়েকজন সদস্য ধরে বেঁধে নিয়ে এসেছে। এখন তারা জটলার মাঝখানে মাথা নিচু করে চোখের পানি ফেলছে। সমস্ত ঘটনা শুনতেই রুদ্র চোখ কান উভয়ে রক্তিম হয়ে উঠল। 2 হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও পারল না। তড়াক করে এসে জটলার ভেতর ঢুকে ছেলেটাকে এলোপাথারি আঘাত করল। মেয়েটার গালেও কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। রাদীপ ওকে টেনে টুনে সরিয়ে এনে থমথমে কণ্ঠে পড়ল, রুদ্র, মাথা ঠান্ডা কর, একটা সমাধান দে। ছেলেটা আমার বন্ধুর ছোট ভাই। বড় বড় করে নিঃশ্বাস ছেড়ে নিরস কণ্ঠে রুদ্র বলল, মেয়ের পরিচয়। রাফিদ মেয়ের পরিচয় দিতে রুদ্র প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে কাজে ডেকে বিয়ে পড়ানোর ব্যবস্থা করতে বলল। ছোট ভাইয়ের পরামর্শে রাফিদ তার ছেলেপুলেদের নিয়ে সব ব্যবস্থা করে ফেলল। বিকেল গড়াতে গড়াতে ছেলে মেয়ে উভয়ের পরিবারের সম্মুখে বিয়ে পড়ানো হলো। পাত্রপাত্রী বিদায় করে ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার পথে হঠাৎ পনির নামের রুদ্রের একজন চেলা বলল, বস, আপনার নামে একটা চিঠি আছে। বাইকে বসতে বসতে ভ্রু কুচকে রুদ্র বলল, ঝেড়ে কাশ। এ মানে লাভ লেটার পাঠিয়েছে এক মেয়ে। আশ্চর্য হয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো রুদ্র। বাইকের পেছনে ঝিনুক বসতে নিয়ে আবার নেমে দাঁড়িয়েছে। সে অবাক চোখে পনিরের দিকে তাকিয়ে আছে। রুদ্র ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি একজন সন্ত্রাস। একজন সন্ত্রাসকে কে লাভ লেটার পাঠায়? সে মেয়ে আরও বড় সন্ত্রাস। 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টা। এর মধ্যে ওই মেয়েকে আমার চোখের সামনে দেখতে চাই। প্রয়োজনে ঘরে ঘরে তল্লাশি করবি। পনির বলল, ভদ্র ঘরের মেয়ে বস। বড় একটা ভাই আছে, কলেজে লেকচার দেয়। নাম কি? মাহের খান। বোনের নাম হৈমন্তিকা জাহান হৈমি। ঝিনুক আতঙ্কিত হয়ে মুখে হাত দিল। রুদ্র কপাল কুচকে ঝিনুকের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, বোনের তো লুজ ক্যারেক্টার দেখছি। ভাইয়ের বিষয়ে আর একটু খবর নে ঝিনুক। আমার বোনের গোটা জীবনের বিষয় এটা। ঝিনুককে কথাগুলো বলেই পনিরকে বলল, লাভ লেটার কার কাছে? বাবু ভাইয়ের কাছে। সিগারেট ধরাতে ধরাতে রুদ্র গর্জন ছাড়ল, এই বাবু কি লিখেছে পড়ত? পনিরের পেছন থেকে এগিয়ে এলো বাবু। মৃদু কাঁপছে তার হাত দুটো। কম্পিত হাতে 2 ভাঁজ করা সাদা কাগজটি খুলে পড়তে শুরু করলো। এই যে মিস্টার গুন্ডা দলের হেড, আপনাকে আই লাভ ইউ। অর্থ হচ্ছে আপনাকে আমার মতো এই দুষ্টু মিষ্টি সুন্দরী রমণীটি ভালোবাসে। আপনাকে আমি আমার প্যারাসিটামল হিসেবে চাই। আপনাকে আমি আমার অ্যান্টাসিড হিসেবে চাই। আপনাকে চাই ও গুন্ডা আপনাকে কিন্তু চাই। আসসালামু আলাইকুম গুন্ডা। সালামের জবাব দেবো আজই।
আশা করি 2 দিনের ভেতরে জবাব পাবো। চিঠিতে লেখা ভাষাগুলো কর্ণগোচর হতেই প্রচণ্ড ক্রুদ্ধতার সঙ্গে তেড়ে এলো রুদ্র। খপ করে চিঠিটা ছিনিয়ে নিয়ে বলিষ্ঠ হাতে মুচড়ে মাটিতে ফেলল। চোয়ার শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, বেয়াদব মেয়েটার আজ এমন অবস্থা করব যে পরবর্তীতে আমাকে লাভ লেটার তো দূরের কথা, আমাকে কল্পনা করতেও ওর রুহু কেঁপে উঠবে। তড়িৎ গতিতে বাইকে উঠে ঝিনুককে পেছনে বসতে বলল। ঝিনুক বসতেই বলল, মাহের খানের বাড়ির পথ বল। ঝিনুক বাড়ির ঠিকানা বলতেই রুদ্র সেদিকে বাইক ঘোরালো। 15 মিনিটের পথ মাত্র 5 মিনিট গিয়েছে। এমন সময় কল পেল বড় চাচি জেরিনের। সে জানালো সূচনাকে দেখতে এসেছে তার বান্ধবী, তাই রুদ্রকে যত তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ফোনে কথা শেষ করে রুদ্র বাইক ঘোরাতে ঘোরাতে বলল, মেয়েটার কপাল ভালো। বাড়িতে ঢুকতেই দেখতে পেল বরকা পরিহিত একজন মহিলা সূচনার পাশে বসে আছে। নিকাব খোলা থাকায় মহিলাটির বয়স আন্দাজ করলো 50-এর ঊর্ধ্বে। রুদ্রকে দেখেই চাচি জেরিন বলল, এই তো আমাদের রুদ্র এসে গেছে। হামিদা এটাই আমার ভাতিজা, সূচনার বড় ভাই। মহিলাটি সৌজন্যপূর্ণ হেসে রুদ্রকে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? আমতা আমতা করে অন্তত গম্ভীর স্বরে রুদ্র বলল, ওয়ালাইকুম আসসালাম। বাকিটুকু জবাব দিল না সে। দোনো মনে করে দাদিনের পাশে গিয়ে বসল। হামিদা রাগ করলেন না। জেরিনের বান্ধবী হওয়ার সুবাদে রুদ্র সূচনা সম্পর্কে পুরোপুরি অবগত তিনি। মা হারা ছেলে মেয়ে দুটোর প্রতি মায়ার অন্তর নেই। সে মায়া থেকেই একমাত্র ছেলে মাহেরের জন্য সূচনাকে নির্বাচন করেছেন। ছেলে সম্পর্কে মোটামুটি যতটুকু ধারণা পেয়েছে, সূচনার প্রবাসী বাবা, বড় চাচি, চাচাতো ভাইরা এবং দাদিন কারো কোনো আপত্তি নেই। ছেলের মায়ের স্নেহপূর্ণ আচরণ দেখে সূচনার মন অনেকটাই নরম হয়েছে। মা হারা মেয়ে সে ছোটোবেলা থেকে মাকে ছাড়া বড় হয়েছে। মা গন্ধটা কখনো নাকে আসেনি। বড় চাচি অনেকগুলো বছর অভিমানে বাপের বাড়ি কাটিয়েছেন। এখন পর্যন্ত ছেলের বউয়ের সঙ্গে শ্বশুর ঘর থেকে দূরেই আছেন। বছর খানিক হলো রুদ্র আর সূচনার সঙ্গে কথা বলেন তিনি। বয়স বেড়েছে, বুদ্ধিও খুলেছে। একসময় অতি সরলা ছিল বলেই স্বামী ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে তাকে ত্যাগ করেছে। সেদিনের জেরিনের সাথে আজকের জেরিনের মধ্যে রাত দিন তফাৎ। নিজের বাচ্চাদের বুকে টেনে রুদ্র সূচনার থেকে এতদিন মুখ ফিরিয়ে থাকলেও এখন তিনি বুঝতে পারছেন এই সন্তান দুটোর কোনো দোষ নেই। মায়ের পাপের অংশীদার তারা কোনোভাবেই নয়। ঠিক যেমন তার ছেলেরা বাবার পাশের অংশীদার নয়, পাপের অংশীদার নয়, তেমনি রুদ্র সূচনাও। তাই তো সূচনার এমন খারাপ পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। শাশুড়ির সঙ্গে পরামর্শ করে বান্ধবী হামিদার ছেলের সঙ্গে বিয়ের কথা এগিয়েছেন। এ নিয়ে চাচির প্রতি কৃতজ্ঞতা শেষ নেই রুদ্র। সূচনাও ভাই আর চাচিকে ভরসা করে একজন মায়ের ভালোবাসা পার লোভে বিয়েতে মত দিয়ে দিল। কথাবার্তা শেষে সকলেই মিষ্টি মুখ করল। দাদিন জানে মাহেরের বাবা নেই, বছর 4 আগে পরকাল গমন করেছেন। মা বোন নিয়েই তার সংসার। তাই বললেন, হামিদা তোমার মেয়েটিকে নিয়ে আসলে না তো? শাশুড়ির প্রশ্ন শুনে ঠোঁট টিপে হাসল জেরিন। হামিদাকে কিছু বললেন না। বলতে না দিয়ে বলল, আসলে মা, ওর মেয়েটা বড্ড ছেলে মানুষ, অতিরিক্ত সহজ সরল, হাতে পায়ে বড় হলে বুদ্ধি তেমন নেই। রই করতে পছন্দ করে। প্রথম দিনে সে যদি এমন হই শুরু করে আপনারা ভুল বুঝবেন, তাই নিয়ে আসেনি। লজ্জিত হয়ে হামিদা বলল, আসলে মেয়েটা সহজেই সবার সাথে এমনভাবে মিশে যায়, এজন্য অনেক সময় লজ্জায় পড়তে হয়। বাঁচালো বলতে পারে, তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ওকে কোথাও নিয়ে যায় না। সব ঠিকঠাক হোক, নিশ্চয়ই আসবে, আপনাদের পাগল করেও ফেলবে একদম। এমন সময় রুদ্র দাদিনের কানের কাছে মুখ এনে বলল, দাদিন আমার কথা বলছে। কি বল, তোর কি আপত্তি আছে? ইতস্ততভাবে রুদ্র বলল, ছেলেকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ছেলের বোনকে নিয়ে বিরাট সমস্যা। দাদি চোখ মুখ ছোট করে বলল, সে কি, বিয়ে দম আমার নাতনিকে ওই ছেলের কাছে? আমার নাতিকে দিয়ে তো আর ওই ছেলের বোন আনবো না, তাহলে তাকে নিয়ে কেন সমস্যা থাকবে? হকচকিয়ে রুদ্র বলল, ছেলের বোনের চরিত্র খারাপ দাদিন। কি বলিস? আমি জীবনেও বিশ্বাস করব না এটা। হামিদার মেয়ে খারাপ হতেই পারে না, আর যদি হয়ও তাতে আমাদের কি? তাকে তো আর তোর বউ করে আনছি না। বিয়ে ঠিক হয়ে গেল। হৈমিকে তার বেয়াদবির শাস্তি দিতে চেয়েছিল রুদ্র, কিন্তু বিয়ে ঠিক হওয়াতে এ ব্যাপারে আর মাথা ঘামালো না।
শত হোক বোনের শ্বশুর বাড়ির লোক। এদিকে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে আপত্তি নেই মাহিরের, শুধু এঙ্গেজমেন্টের আগে মেয়ের সাথে একান্তে কথা বলতে চাই। মাহিরের এমন ইচ্ছা শুনে সূচনাও স্বস্তি পেল। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সে, তাই বলে কাউকে ঠকানোর মানসিকতা নেই। আগামীকাল বিকেল 4টায় মিস্টার মাহির খানের সঙ্গে মিট করতে যাবে সে। 6 বছর আগে মাহিরের প্রেমিকা রশ্মিকে ধর্ষণ করা হয়েছিল। এ খবর শোনার পর ঢাকা থেকে সরাসরি হসপিটালে এসেছিল মাহির। বেডে নিশ্চল হয়ে শুয়ে থাকা রশ্মির একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলেছিল, উইল ইউ ম্যারি মি রশ্মি? রশ্মি উত্তর দেয়নি। তার গাল বেয়ে শুধু 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। মাহির নিজ শব্দে উঠে দাঁড়িয়ে রশ্মির মা বোনকে বলেছিল, আগামীকাল আমার অভিভাবক পাঠাবো আন্টি, এঙ্গেজমেন্ট হসপিটালে হবে। ক্যাবিন থেকে বেরোনোর পথে ওর জলপূর্ণ 2টো চোখ স্পষ্ট দেখেছিলাম আমরা। পরের দিন সকালেই রশ্মিকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মাহিরকে রশ্মির মা জানায় এঙ্গেজমেন্ট তাদের বাড়িতেই হবে। কথা মতো ঠিক দুপুর 3টায় মা বোনকে পাঠায় মাহির। কিন্তু এঙ্গেজমেন্ট হয়নি। ফোনের স্ক্রিনে ইংরেজি বার্তায় এ পর্যন্ত দেখে বুক ধরপড় করে শুরু হলো সূচনার। কপাল ঘামছে তার, গলা শুকিয়ে যাচ্ছে। এক ঢোক গিলে 2টো টাইপ করলো। হলো না কেন? তাড়াতাড়ি বলুন। মিনিট 5 পর উত্তর এলো, রশি সুইসাইড করেছিল। যে ছেলেটা মেসেজ করেছে তার নাম নিলয়, মাহিরের ঘনিষ্ঠ বন্ধু। মাহিরের মা হামিদা বেগম মাহিরের বিষয়ে সমস্তটা জানাতে পড়েছেন নিলয়কে। মাহির সূচনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে গতকাল রাতে। নিলয় মাহিরের থেকে সূচনার আইডি নিয়ে সকালবেলা নক দিয়েছে। সূচনা ব্যস্ত থাকায় সারাবেলা কথা হয়ে ওঠেনি। কিছুক্ষণ আগে সীমিত পরিচয়ের পাশাপাশি মাহিরের অতীত জানালো। অতীত নিয়ে কথা বলতে পারে না মাহির। রশিকে নিয়ে একটি শব্দও সে উচ্চারণ করতে পারে না। 6 বছর ধরে মাহিরকে কখনো কাঁদতে দেখা যায়নি। রশিকে নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে শোনা যায়নি। ছেলেটা কেমন যেন হয়ে গেছে। উচ্চ মানসিকতার মানুষদের অনুভূতি উচ্চমানের হয়। মাহিরের জায়গায় অন্য ছেলে হলে নিশ্চয়ই প্রেমিকার মৃত্যু শোকে পড়াশোনা পরিবার ভুলে নেশাগ্রস্ত হয়ে জীবনটা ধ্বংস করে দিত। কিন্তু মাহির তা করেনি। সে প্রেমিকাকে ভুলে গেছে কিনা বোঝা যায় না। তার স্মৃতি আঁকড়ে বেঁচে আছে কিনা তাও স্পষ্ট নয়। তাকে কতটুকু ভালোবেসেছিল সেটা তেমন স্পষ্ট নয়। তার জন্য ঠিক কতটা কষ্টে জর্জরিত সেটাও অজানা। সাদাসিধে মানুষের অনুভূতি হয় রহস্যে ঘেরা। মাহির সাদাসিধে মানুষ। নিজের অমায়িক আচরণের জন্য সে সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র হয়ে উঠেছে ঠিকই, তবে ব্যক্তিত্ব কঠিন খোলসে মোড়ানো। তার ব্যক্তিত্বের একাংশ সম্পর্ক সকলেই অবগত। প্রফেশনের সে একজন লেকচারার। সকলের সঙ্গে সৌজন্যতাপূর্ণ আচরণে, জ্ঞানে, বুদ্ধিতে, দায়িত্ববোধে সদা সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে। বাবাহীন পরিবারে মা বোনের একমাত্র অবলম্বন বটবৃক্ষ সে। ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে বিচলিত ভঙ্গিতে বসে আছে সূচনা। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নিঃশ্বাসে অস্থিরতা। পাশে ড্রাইভিং সিটে বসে আছে রুদ্র। এক মনে ড্রাইভ করছে সে। হঠাৎ সূচনার দিকে নজর যেতেই রাশভারী কণ্ঠে প্রশ্ন করল, এসি চলছে তবু ঘামছিস, সমস্যা কি? কিঞ্চিত চমকে সূচনা বলল, কিছু না। নার্ভাস লাগলে আমি তোর সঙ্গে থাকবো। চোখ বড় বড় করে রুদ্রর দিকে তাকালো সূচনা। রুদ্রর দৃষ্টি সম্মুখে স্থির মুখে গাম্ভীর্যতা অবিচল ড্রাইভ করছে বিরতিহীন। এক ঢোক গিলে বার কয়েক চোখের পলক ফেলল সূচনা। কি বলছে তার ভাই? যার সঙ্গে ছোট বোনের বিয়ের কথা চলছে তার সঙ্গে প্রাইভেট কথা বলাকালীন সে সঙ্গে থাকবে। তার ভাইটা অমিশুক, নিরস, আবেগহীন জানত, কিন্তু সম্পর্কের বিষয়গুলোতে এত অজ্ঞ তা তো জানতো না। জোরপূর্বক মুখে হাসি আনার চেষ্টা করলো সূচনা। বলল, না তোমার থাকতে হবে না। আসলে উনি আমার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চান। ভ্রুকুটি করে তাকালো রুদ্র। বলল, তোরা পরিচিত নস, একান্তে আবার কথা কিসে? আমি আশেপাশেই থাকবো। ঢোক গিলল সূচনা। বলল, উনি হয়তো ওনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমাকে কিছু জানাতে চান। তুমি পাশে থাকলে আনইজি ফিল করতে পারে। কুচকানো ভ্রুজুর আর সোজা হলো না রুদ্র। লম্বা করে শ্বাস টানল শুধু। ঠোঁট টিপে হাসলো সূচনা। সে হাসি রুদ্র থেকে আড়াল করার জন্য জানালার দিকে মুখ ফেরালো। গাড়ি থামলো লেকের পাশের রাস্তাটায়। লেকের ধারে সারি সারি কফি শপ এবং ফুচকার দোকান। এখানে পরিচিত এক কফি শপ রয়েছে সূচনার। তার বান্ধবীর ভাইয়ের কফি শপ এটা। মাঝে মাঝে বান্ধবী নিয়ে বিকালবেলা ঘুরতে আসে এই কফি শপে বসে। গাড়ি থেকে ভাই বোন নেমে দাঁড়াতেই ঝিনুক, পনির সহ
আর অনেকে এগিয়ে এলো। ঝিনুক মুখে হাসি যেন উতলে পড়ছে। পান খাওয়া লাল টকটকে ঠোঁটের ফাঁকে সাদা সাদা দাঁতগুলো দেখে গা জ্বলে উঠল সূচনা। ক্রোধনে ফুঁসতে ফুঁসতে ভাইয়ার দিকে তাকালো। ঝিনুকরা ততক্ষণে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। রুদ্র সূচনার ক্রোধের মাত্রা টের পেল। ঝিনুককে কঠিন একটি ধমক দিয়ে বলল, সামনে এসে দাঁত কেলাতে বলেছি, দূরে যা। ঝিনুকের মুখের হাসি নিমিষে মিলিয়ে গেল। সূচনার দিকে এক পলক তাকিয়ে পনিরের ঘাড়ে থাবা মেরে বলল, তোরে বললাম সূচনা, আপা রাগ করবো আমাদের দেখলে, শালা তবু আমারে জোর করলি। পনির বোকার মতো মাথা নাড়াতে নাড়াতে বলল, হ আফা, আমি বলছিলাম এইখানে আসতে। আপনি ভালো আছেন? এরা কি পরিমাণ ঢপ মারতে পারে খুব ভালো করেই জানে সূচনা। তাই অগ্নিদৃষ্ট ছুঁড়ে তাকালো পনিরের দিকে। সে দৃষ্টিতে এক নজর তাকিয়েই ঝিনুক পনির সহ আরও তিনজন ক্ষিপ্ত গতিতে পালিয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সূচনা। পাশের লোকে তাকে তার ভাইকে গুন্ডা মস্তান বলে, সন্ত্রাস হিসেবে খ্যাতি কম নেই। এসবে এখন আর লজ্জা লাগে না, অভ্যস্ত হয়ে গেছে। তার হবুবরের পরিবার এসেছে এসবে অবগত। তাই বলে ভাইয়ের সাঙ্গপাঙ্গ নিয়ে হবুবরের সঙ্গে মিট করতে আসা সমীচীন নয়। এরা এসেছে দখল দেখলে বা জানলে মাহের খানও নিশ্চয়ই বিরক্ত হবে। সে নম্র ভদ্র স্বভাবের মানুষ, একজন সম্মানিত ব্যক্তি। শহরে তার মোটামুটি সম্মানীয় একটা পরিচয় আছে, কলেজের লেকচারার। এমন একজন মানুষ শুধু একজন চরিত্রহীন নারীর সন্তান নয়, একজন সন্ত্রাসের বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। এই তো মাথা সমান। এতটুকুতে মাথা তুলে কথা বলার জোর নেই, সেখানে আবার এই চেলাপেলা উপস্থিত থাকা নিন্দনীয় বটে। সূচনার বলা নামের কফি শপটার সামনে দাঁড়িয়েছিল মাহের। হঠাৎ দুটো ছেলে মেয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখল। মেয়েটার পরনে পার্পেল কালারের কারুকাজে শোভিত থ্রি পিস, মাথায় পার্পেল কালার ওড়না দিয়ে ঘোমটা টানা, পেছনের লম্বা মিনুনির শেষ অংশ হাতার তালে তালে কোমরের পাশ দিয়ে সম্মুখে উকি দিচ্ছে ক্ষণে ক্ষণে। লম্বাটে ফর্সা মেয়েটার মায়াবী মুখটা দেখতেই চিনে ফেলল মাহের। হ্যাঁ, এটাই তার হবুবর বউ, মায়ের পছন্দের পাত্রী। মনে মনে তিনবার মাশাল্লাহ পড়ল সে। ততক্ষণে রুদ্র সূচনা তার সামনে এসে দাঁড়িয়েছে। সূচনা সালাম দিতেই অমায়িক একটি হাসি উপহার দিয়ে সালাম ফেরল মাহের। রুদ্র দিকে হাত বাড়িয়ে বলল হ্যান্ডশেক করার জন্য। স্বভাবতই গম্ভীর মুখে হাত বাড়ালো রুদ্র। প্রথম পরিচিত শেষে মাহের দুজনকেই কফি শপে ঢুকতে বলল। বয়সের দিকে রুদ্র সূচনা উভয়ে তার ছোট, তাই নাম ধরেই ডাকল। সূচনা ধীর পায়ে কফি শপের দিকে এগুলেও রুদ্র রাশভারী কণ্ঠে বলল, আপনারা কথা বলুন, আমার কিছু কাজ আছে এদিকে। মাহেরকে কথাটা বলে সূচনা দিকে তাকালো, বলল, আমি এদিকটাই আছি, ফোন করিস। সূচনা ঘাড় কাত করল। রুদ্র গম্ভীর চিত্তে মাহেরকে বলল, আসি। মাহের মৃদু হেসে জবাব দিল, জি, নাইস টু মিট ইউ। বাগানো হাসি হেসে বিদায় নিল রুদ্র। কফি শপের ভেতরে গিয়ে বসল মাহের। সূচনা একে অপরের মুখোমুখি বসেছে তারা, মাঝে ব্যবধান শুধু একটি ছোট টেবিলের। দীর্ঘক্ষণ নীরবতায় কাটানোর পর গলা খাকারি দিয়ে মাহের প্রশ্ন করল, সূচনা, আপনি কি লজ্জা পাচ্ছেন? নিম্নমুখী সূচনা মাথা নাড়িয়ে না বোঝালো। আলতো হেসে মাহের পুনরায় বলল, অস্বস্তি হচ্ছে? এবারও না করতে উদ্যত হলো সূচনা। তার পূর্বে মাহের বলল, হবুবরের সামনে প্রথম আলোতে লজ্জা পাচ্ছেন না? এ কথা হজম করেছি, কিন্তু অস্বস্তি হচ্ছে না, এটা কিন্তু হজম হবে না। বুকের খুব গোপন স্থানে কিঞ্চিৎ শিহরণ জাগল সূচনার। সন্তর্পণে মাথা তুলে তাকালো সম্মুখের মানুষটার দিকে। নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ তার সামনে বসে আছে। সুগঠিত দেহের বলিষ্ঠ শরীরটা বসে আছে অসাধারণ ভণিতায়। গায়ের রং উজ্জ্বল শ্যাম, ফর্সা বললেও ভুল হবে না। হেয়ার স্টাইলটা খুবই সাধারণ। ফ্যানের তীব্র বাতাসে সিল্কি কয়েকটা চুল কপালে দিয়ে পড়েছে, উঠছে। গভীর একজোড়া চোখ, নাকের এক পাশের কালো তিলটা বেশি চোখে লাগছে। সেভ করার সময় হয়তো কয়েকদিন পেরিয়ে গেছে। ফর্সা তোকে খোঁচা খোঁচা দাড়িগুলো তার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চোখে মুখে লেপটে আছে অমায়িক হাসি। এমন পুরুষদেরই বোধ হয় মিস্টার পারফেক্ট বলা হয়ে থাকে। পাত্র পছন্দ হয়েছে? কেঁপে উঠল সূচনা। দৃষ্টির জোড়া নিমিষেই বেসামাল হয়ে উঠল। মাহের বিচলিত হয়ে বলল, ওহ শিট, লজ্জা দিয়ে ফেললাম।
লজ্জা পাবেন না, শান্ত হন। যার সঙ্গে সারা জীবন কাটাবেন তাকে এভাবে দেখে শুনে নেওয়াটাই বেটার। ইতিমধ্যে 2টো কফি দেওয়া হয়েছে ওদের। কফির মগ সূচনার দিকে এগিয়ে মাহির পুনরায় পড়ল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা কফি খেতে খেতে কথা বলতে পারি। সূচনা মাথা নাড়িয়ে কফির মগ হাতে নিল। মাহির কয়েক চুমুক দিয়ে ফেলেছে। হঠাৎ সূচনা বলল, বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? মায়ের ছেলের বউ প্রয়োজন, বোনের ভাবি প্রয়োজন, আর আমার একমাত্র বন্ধুরূপী ব্যক্তিগত মানুষ প্রয়োজন। এটাই সিদ্ধান্ত। কিছুক্ষণ আবারও নীরবতা কাটল। কফির মগে আস্তে ধীরে চুমুক দিতে থাকা সূচনার দিকে এক মনে তাকিয়ে মাহির বলল, আপনার মতামত? এক পলক তাকিয়ে কফির মগ টেবিলে রেখে স্বাভাবিক হয়ে বসল সূচনা। ধীরে সুস্থে শান্ত কণ্ঠে বলল, আপনার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যে কোনো মেয়েরই ভাগ্যের ব্যাপার, যে কোনো মেয়েরই ভাগ্যের ব্যাপার। আপনি আমায় বউ হিসেবে গ্রহণ করলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব, কিন্তু আমার বিষয় পুরোপুরি জানার পর আপনার সিদ্ধান্ত বদলাতেও পারে। নড়ে চড়ে বসল মাহির। বলল, সে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে। আমার দীর্ঘদিনের রিলেশন ছিল। অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে মাহির বলল, ছিল? নেই তো? বিস্ময়ে ভীত হয়ে তাকালো সূচনা। ঢোক গিলে বলল, না, আমার আপত্তি নেই। আর কিছু? আমি তাকে ভালোবাসতাম। স্বাভাবিক, বিয়েতে রাজি হলেও আমার সময় লাগবে। কিসে? আপনাকে স্বামীর স্থান দিতে? বন্ধুর জায়গাটা দিলেই হবে। চাপা নিঃশ্বাস ছাড়ল সূচনা। বলল, আমাকে নিয়ে আপনার কোনো সমস্যা নেই? থাকার সমস্যা থাকবে কেন? আপনার চোখ তো টেরা নয়, না বোচা নয়। আপনার আমাকে নিয়ে সমস্যা আছে কিনা বলুন। বুড়ো বর পেতে আপত্তি নেই তো? আশ্চর্য হয়ে সূচনা বলল, কে বুড়ো? আপনি? গুনে গুনে 6 বছরের বড়, 28 বছর বয়সী বুড়ো। মৃদু মৃদু হাসতে লাগলো মাহের। সূচনা আহত স্বরে বলল, আপনার বয়সে অনেক 14 বছরের মেয়ে বিয়ে করে, আমার তো 22 চলছে। তাহলে পারফেক্ট ম্যাচ, কি বলেন? সূচনা পুনরায় মাথা নিচু করল। বলল, একটি প্রশ্ন করি, রাগ করবেন না তো? ওহ ম্যাডাম, প্রথম পরিচয়ে রাগ দেখালে আপনি তো পালিয়ে যাবেন। নির্দ্বিধায় প্রশ্ন করুন, কখনো পারবেন রশ্মির জায়গাটা আমাকে দিতে? নিমিষে স্তব্ধ হয়ে গেল মাহির। সে জানত নিলয় সূচনাকে সবটা জানিয়ে মুখে জানানোর সাধ্য তার নেই। তারপরও বুকের ভেতর ভীষণ রকম মুচড়ে উঠল। সত্যিই কি পারবে রশ্মির জায়গা সূচনাকে দিতে? সূচনা তাকিয়ে আছে মাহিরের দিকে। সত্যি বলতে নিলয়ের মেসেজ পাওয়ার পর থেকেই মাহিরের প্রতি অনেক বেশি আগ্রহী হয়েছে সূচনা। যে পুরুষ ধর্ষিত হওয়া নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, ওই পুরুষের মানসিকতা নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা উচিত নয়। সূচনাও রাখেনি। বিয়েতে দ্বিধাহীন হয়েছে মাহিরের সত্যিটা জানার পরই। সূচনা উৎসুক নয়নে তাকিয়ে আছে। দীর্ঘ সময় পর মাহির বলল, আমি কখনো আপনাকে রশ্মির জায়গা দিতে পারবো না, কারণ রশ্মি আমার ভালোবাসার মানুষ। সূচনা, আপনি সত্যিই ভাগ্যবতী, কারণ রশ্মি যে জায়গাটা পায়নি সে জায়গাটা আপনি পাবেন, কারণ আপনি আমার অর্ধাঙ্গিনী হবেন। শুধু প্রেমিকা হওয়াকে তো প্রাপ্তি বলে না। ওর জায়গাটা না হয় আপনি না নিলেন, আপনার স্থানে আমার এখানে থাকবে। বুকের বাঁ পাশ দেখিয়ে বলল মাহির। ভাষাহীন হয়ে পড়ল সূচনা। অদ্ভুতভাবে তার দৃষ্টি ঝাপসা হয়ে উঠল। বিড়বিড় করে শুধু একটা কথাই বলল, আপনি অনন্য মাহির, আপনি অনন্য। পরের দিন ভোর 6টায় সূচনার ফোনে কল এলো। রিসিভ করতে ওর পাশ থেকে মাহির বলল, শুভ সকাল ম্যাডাম। বিরক্ত হলেন? ধরপড়িয়ে উঠে বসল সূচনা। স্ক্রিনে ভালোভাবে নাম্বার দেখে জড়ানো কণ্ঠে উত্তর দিল, না না, বিরক্ত হয়নি, বলুন আপনি। পাশে পানি থাকলে পানি খেয়ে নিন, তারপর বলছি। গলা শুকিয়ে কাট অবস্থা। সত্যি ভীষণ পিপাসা পেয়েছে, তাই দেরি না করে ফোন রেখে সত্যি ওয়েটার বোতল থেকে পানি খেয়ে স্বাভাবিক হলো সূচনা। তারপর বিছানায় এসে ধীর স্বস্তে ফোন কানে ধরে বলল, জি বলুন। আমার বোন হৈমি আপনাকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। বায়না ধরেছে আজ কলেজ শেষ করে আপনার ওখানে যাবে। মৃদু হেসে সূচনা বলল, তাই? আসুক না আজ, আমি বাসায় থাকবো, ভার্সিটি নেই। আচ্ছা, আমি দিয়ে আসবো। হবু ননদ সম্পর্কে জানেন তো? জি, অল্প স্বল্প। মুচকি হেসে মাহির বলল, পুরোটা জেনে যাবে। খুব বেশি বিরক্ত করলে আমায় ফোন করবে। একদম না, আমি মানিয়ে নেব। এই সেরেছে, মানিয়ে নেওয়ার আপনি কি বুঝেন? বাচ্চা একটা মেয়ে, ওসবে জড়াবেন না। বিয়ের সময় মেয়েদের মানিয়ে নেওয়ার ব্যাপারে বেশ জ্ঞান দেওয়া হয়, অথচ মানিয়ে নেওয়া উচিত আমাদের।
অর্থাৎ ছেলেসহ ছেলের পরিবারদের। আপনি একা মানুষ, সবার সাথে কী করে মানিয়ে নেবেন? আমি বোনকে বুঝিয়ে পাঠাবো, যেন বিরক্ত না করে। চিন্তা করবেন না। গেটের সামনে দাঁড়িয়ে আছে মাহির হৈমি। সূচনাদের ডুপ্লেক্স বাড়িটা বিস্ময় চোখে তাকিয়ে দেখছে হৈমি। হঠাৎ মৃত্যু চিৎকার করে বলল, হ্যাঁ তোমার শ্বশুর তো হেব্বি বড় লোক। মাহির চোখ রাঙিয়ে বলল, ভাষা ঠিক করো। জিভ কেটে হৈমি বলল, সরি, তোমার শ্বশুর তো ভীষণ বড় লোক। কত বড় বাড়ি? বলেই কাছে এসে ফিস করে বলল, আচ্ছা ভাই, ভাবির কোনো ভাইটাই নেই। চুপ হৈমি, সূচনা আসছে, কন্ট্রোল করো নিজেকে, নয়তো কানে ধরে বাড়ি নিয়ে যাব। হৈমি দমে গেল, বিড় করে বলল, বই এই গেছে ভাবি ভাইদের সঙ্গে লাইন মারতে। মরেছি গুন্ডা দেখে বেআইটিআইয়ের ভাত আছে নাকি? খুব। সূচনা এসে গেটের তালা খুলতেই হৈমি হই করে উঠল। দৌড়ে এসে সূচনাকে জড়িয়ে ধরল। সূচনা ভয় পেয়ে 2 কদম পিছিয়ে গিয়েছিল। হৈমি তাকে ঝাপটে ধরায় পড়ে যায়নি। হৈমি খুশিতে আত্মহারা হয়ে বলল, ওহ ভাবি, তুমি কি সুন্দরী গো। তোমার ননদিনীও কিন্তু কম সুন্দরী না। আগে আমাকে দেখো তো, দেখে বলো তো পছন্দ হয়েছে কিনা। মাহির দ্রুত এসে হৈমিকে ধমক দিল। সূচনা বলল, ইস, ধমকাচ্ছেন কেন? আমার তো ভালোই লাগছে, ভেতরে আসুন। হৈমি ভেতরে গিয়ে কথা বলি আমরা। এমন সময় একটি গাড়ি এসে থামলো গেটের সামনে। মুহূর্তে ডোর খুলে বেরিয়ে গেল রুদ্র। সঙ্গে সঙ্গে আতকে উঠল হৈমি। সূচনার এক বাহু জড়িয়ে ধরে বলল, সর্বনাশ, গুন্ডটা আমার প্রপোজাল পাওয়ার পর থেকে নিশ্চয়ই আমাকে ফলো করছে, নয়তো তোমার বাড়ি চিনল কীভাবে? ভাবি, এটা আমার ক্রাশ, তাই বোধহয় বাস দিতে এসেছে। প্লিজ বাঁচাও আমায়।